আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা আমাদের মাথায় ঢুকতেছে না। এটা সোনার খনির চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। এই হলো মানুষ যারা বিদেশ যেতে চাচ্ছে তাদের কপাল। জাপান গেলাম, শুনলাম তাদের বহু লোক দরকার। আমরা বলি যে আমরা লোক নিয়ে বসে আছি, কত লোক লাগবে বলো। আর কোন কোন দেশ থেকে তোমরা লোক, ইতিমধ্যে তারা লোক নেওয়া শুরু করেছে, সেটাই আপনাদেরকে জানানোর বিষয় আমার। ইন্দোনেশিয়া থেকে লোক নিচ্ছে, আরো কোন কোন দেশ থেকে লোক নিচ্ছে, নেপাল থেকে লোক নিচ্ছে। এবং নেপাল থেকে খুব সম্ভব যখন জাপান ভিজিট করি গত বছর, ইতিমধ্যে তারা 7,000 লোক নিয়ে গেছে নেপাল থেকে। জিজ্ঞেস করলাম বাংলাদেশ থেকে কত, যেটা দেখো অতি নগণ্য পরিমাণ, 1,000-2,000। তেমন নেপাল থেকে চলে গেল 7,000, বাংলাদেশ থেকে যেতে পারলো না, এটা কোন ধরনের কথা হলো? কোন ধরনের সরকার হলো এটা? তেমন কত লোক লাগবে বলে আপনি যত দিতে পারেন। তা আমি তাৎক্ষণিক বললাম যে আমরা 1 লক্ষ লোক পাঠাবো। আর কি বলতে পারি, এসব সংখ্যা বলা, সে যখন ওপেন এন্ডেড একটা কথা বলেছে, তারা বলছে হ্যাঁ আমরা 1 লক্ষ নেব। আমি অবাক হয়ে গেলাম, তারা 1 লক্ষ লোক, আরো বেশি বললে হতো, আরো বেশি রাজি হতো। আমি বললাম যে 5 বছরে 1 লক্ষ, 1 বছরের লক্ষ্যতে পাঠবো আমি বুঝতেছি, কাজে একটা কথা বলতে হয়। বললাম যে 5 বছরে 1 লক্ষ লোক পাঠাবো, যতদিনে পারো, তোমার কোনো অসুবিধা নেই, যত পারো। শর্ত কি? জাপানি ভাষা জানতে হবে। ওই যে শব্দটা, ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম, ওইটাই হলো আসল দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। সে কাগজপত্র তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু, দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কি কাগজ লাগবে মানিয়ে দিচ্ছি, যাকে যে কথা বলে তার থেকে টাকা আদায় করে একবার তার প্লেট পৌঁছে দিলে সে টাকা সব পেয়ে যাচ্ছে। আমাদের কপালে কেই থাকবে? আমরা একটা জালিয়াত দেশ হিসেবে, জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো? সবার দরজা একের পর এক বন্ধ করে দেবে? কয়টা দেশের এখন বন্ধ আছে আমাদের বলতে পারবে নাকি? কয়েকটা দরজা বন্ধ। অভিযোগ একটাই, জালিয়াতি। ওই জালিয়াতিতে পরে আমাদের যারা সি ফেয়ারার্স আছে, যারা জাহাজে কাজ করে, এটা একটা করুণ কথা। তারা এই বন্দরে যখন আসে, ওইসব দেশে বন্দরে তাদের নামতে দেয় না। ওই যেহেতু ভিসা বন্ধ, ওই বাংলাদেশি, তারা বহুদিন আকুতি মিনতি করতেছে। আমাদের তন্ত্র, আমরা তো কোনো দোষ করি না, আমরা দেশে থাকি না, আমরা জাহাজে থাকি। শুধু বন্দরে ভিড়েছে বলে আমাদেরকে এখানে যেতে হচ্ছে। এটা নিয়ে বহু দরবার করলো লুৎফে, বারে বারে যাচ্ছে, বারে বারে বোঝাচ্ছে। অবশেষে সেটা ছাড়া হয়েছে। এত যুগ আগে তারা পারলো, আমরা পারতেছি না কেন? আমাদের ক্ষেত্রে এরকম হচ্ছে কেন? আমাদের তো সুনাম, দুর্নাম যেরকম আছে, সুনামেরও কোনো কমতি নাই। ইটালিতে যখন যাই, মন গর্বে ফুলে ওঠে। যারা ইটালিতে গেছে নিশ্চয়ই এটা অনুভব করেছে। যত বড় রেস্টুরেন্টে যান, যত পশ রেস্টুরেন্টে যান, যেখানে দেশের সর্বোচ্চ লোকজন খাবার খেতে আসে, তাদের লাঞ্চ ডিনার পার্টি যেখানে হয়, কিচেন স্টাফ কারা? সব বাংলাদেশি। রোমে হেন রেস্টুরেন্ট নাই
যেখানে কিচেন স্টাফ বাংলাদেশি না। মালিক কৃতজ্ঞতার সঙ্গে দেখা করতে আসে আমাদের সঙ্গে যখন আমাদেরকে খেতে নিয়ে যায়। তোমাদের লোকগুলো এসছে বলে আমি ব্যবসায় টিকে আছি, না হলে আমার এই ব্যবসা বন্ধ করে দিতে হতো বহুদিন আগে। আমাকে সম্মান করে দেশের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যায় ডিনার পার্টির জন্য। বসতে না বসতে দেখে নড়াচড়া শুরু হয়ে গেছে লোকজন। তখন বুঝলাম যে বাংলাদেশি আছে এটার মধ্যে, নাহলে এই নড়াচড়া হচ্ছে কেন। একজন আস্তে আস্তে ফিস করে বলে, স্যার খাওয়ার পরে 5টা মিনিট সময় দিয়ে আমাদের। কি ব্যাপার? তো কিচেনে আসতে হবে। কিচেনে যাই, আগাগোড়া বাংলাদেশি। ছবি তোলার জন্য হইচই, কোলাকুলি করার জন্য হইচই। উপরে বাইরে ইটালিয়ান বস রেস্টুরেন্ট। মস্কোর সবচেয়ে বড় ইটালিয়ান রেস্টুরেন্ট, তার স্টাফ হলো, কিচেন স্টাফ হলো সব বাংলাদেশ, এবং সবচেয়ে নাম করা রেস্টুরেন্ট। ফ্রান্সের রেস্টুরেন্ট, প্যারিসের রেস্টুরেন্ট, প্যারিস তো খাবার দেওয়ার জন্য অত বিখ্যাত, তার নিজের খানা। এটা যে বাংলাদেশি খাবার নয়, এটা মনে করেন ওরা বাংলাদেশি খাবারটা আছে না, যে দেশে যে খাবার পছন্দ সেই খাবার খাচ্ছে। ইটালিতে ইটালিয়ান খাবার খাওয়াচ্ছে, দে আর দ্য বেস্ট। বাংলাদেশি শেফ ইজ দ্য বেস্ট ইন প্রিপেয়ারিং দেয়ার ফুড। আমাদের তো আমাদের স্কিলের তো অভাব নেই, এবং সেটা আমরা এখান থেকে ট্রেনিং দিয়ে দিইনি তারে। সে রাস্তায় সুভিনিয়ার বিক্রি করে করে এটা করেছে, ফাঁকে ফাঁকে রেস্টুরেন্টে কাজ করেছে আর শেফ হয়েছে। শুধু শেফ না, টপ শেফ হয়েছে। বাংলাদেশি, ইংল্যান্ডের কথা তো বাদই দিলাম, হাজার হাজার বাংলাদেশি রেস্টুরেন্ট। স্কিলের কোনো অভাব নেই, তারা তাৎক্ষণিকভাবে সংগ্রহ করতে পারে। গর্ব অনুভব করে যখন আমরা চাই তাদের শুনে দেখেন একটা হয় কত তাড়াতাড়ি তারা ভাষা আয়ত্ত করে। এখান থেকে ভাষা শিখে যায়, ইটালিয়ান ভাষায় চমৎকার ভাষা। মস্কোতে সেখানে রাশিয়ান ভাষায় কথা বলতেছে, অসুবিধা নেই। তো এগুলো শেখার যে প্রক্রিয়া, মেধা, দুটোই তারা আমরা কেন নিতে পারছি না? এখন আমরা জাপানের কথা বললাম, ইতালির কথা বললাম, এখন প্রায় সব দেশ থেকে আবেদন নিবেদন। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা আমাদের মাথায় ঢুকতেছে না। এটা সোনার খনির চেয়ে তো বেশি গুরুত্বপূর্ণ। সারা দুনিয়াতে তরুণদের সন্ধানে আছে। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর থেকে তরুণ জনসংখ্যা কোথায় পাবে? সারা দুনিয়াকে আসতে হবে এখানে। খনি আমাদের হাতে। ওই যে রেয়ার মিনারেল বলে, আমাদের কাছে এই রেয়ার মিনারেল রয়ে গেছে, এখানে আসতে হবে। কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে। তৈরি থাকলে যে কোনো জায়গায় যেতে চান তারা সাধ্য সাধনা করে তাদেরকে নিয়ে যাবে। এখন অনুরোধ আসে পোল্যান্ড থেকে, ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে এসে প্রথম প্রস্তাব হলো আমাদের লোক দরকার, তোমাদের লোক দাও। এটা ক্রমে বাড়বে, কমবে না। ওদের তরুণ কমবে, আমাদের তরুণ বাড়বে। যে সারা দুনিয়া এখন বাংলাদেশের হাতে। যদি আমরা আমাদের এই রাস্তাগুলো সাফ করে ফেলতে পারি, দালালের খপ্পর থেকে আমরা বাঁচতে পারি, আমাদের নিয়ম শৃঙ্খলা আসতে পারে, জালিয়াতিত্বকে বাঁচতে পারে, এটাকে ঠেকানোর কোনো উপায় নাই। কারণ এই রেয়ার মিনারেল তাকে আসতেই হবে, এই খনিজ তাকে
খোঁজ নিতেই হবে এবং সেটা সন্ধান করতে হবে। সন্ধান করলে এই খনির গোড়াটায় সেখানে আসতে হবে। এই হলো গোড়া। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।